ভার্সিটিতে আসলেই মেয়েরা গলায় ওড়না ঝুলিয়ে রাখে, মুখে গাদা মেকআপ করে আসে, যা দেখতে তার বিরক্ত লাগে। কিন্তু এই মেয়ের মধ্যে তার ছিটে ফোটাও নেই, একদম সাদামাটা। এক ধ্যানে চেয়ে আছে ছেলেটি লামিয়ার দিকে। পাশ থেকে রাসেল হালকা ধাক্কা দিয়ে বলল, তা শুনে জুনায়েদ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। লামিয়া ভ্রু কুচকাল, তার মানে ছেলের নাম জুনায়েদ, তাতে তার কি? জুনায়েদ হালকা কাশি দিয়ে বলল। সিনিয়রের সাথে বেয়াদবি করেছো? লামিয়া বলল, র‍্যাগ না নিলে বুঝি বেয়াদবি হয়? তাহলে বলবো হ্যাঁ করেছি। জুনায়েদ বড় বড় চোখ করে বলল। চিনো আমি কে? লামিয়া বিরক্ত হয়ে বলল, আপনি নিজেই যদি আপনাকে না চেনেন তাহলে আমি কে যে আপনাকে চিনব? সবাই হা করে তাকিয়ে আছে লামিয়ার দিকে। জুনায়েদ গম্ভীর গলায় বলল। আমার নাম কি? লামিয়া বলল, নাম দিয়ে কাম কি? যে কাজের জন্য এসেছেন সেটাই বলুন। জুনায়েদ লামিয়ার কথায় থমকে গেল। রাসেল তেড়ে এসে বলল, রাসেলের বকবক এতক্ষণ লামিয়া মুখ বুজে সহ্য করছিল, কিন্তু কিছু বলে নাই। কিন্তু রাসেল লামিয়ার দিকে তেড়ে আসতে দেখে লামিয়া রাসেলের মেইন পয়েন্ট বরাবর একটা লাথি মেরে বসলো। রাসেল ব্যথায় কুকিয়ে উঠল। সবাই লামিয়ার দিকে তাকিয়ে চোখ বড় বড় করে ফেলল। মাহির সাইডে যেয়ে দাঁড়ালো। জুনাই চেয়ার থেকে লাফ দিয়ে উঠে গেল। লামিয়ার আগে গিরি করতে করতে বলল, সাহস আমার অনেক। আমার সাহস দেখছেন কি? আমার দিকে দ্বিতীয়বার তেড়ে আসার সাহস দেখালে খুব খারাপ হবে। বলেই রাগি চোখ দিয়ে জুনায়েদকে শাসিয়ে চলে গেল। জুনায়েদ হা করে তাকিয়ে রইল। লামিয়া যাওয়ার পানি পাশ থেকে একটা ছেলে বলল, জুনায়েদ বাঁকা হেসে বলল। আই লাইক হেয়ার। রাসেল ব্যথায় কুকিয়ে বলল। জুনায়েদ হেসে বলল, বাট আই লাইক হেয়ার। মেয়েটা আবার জানতে হবে, খোঁজ নাও মেয়েটা। বলেই চলে গেল। কাঠফাটা রোডে পাশে দোতলা বাড়ি সহ একটা খালি জমির ওপর কোদাল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে বেলাল শিকদার। তার পাশে দাঁড়িয়ে আছে তার ছেলে রাহিম শিকদার। তাদের ঠিক সামনে কোমরে আঁচল গুজে দাঁড়িয়ে আছে আজমেরি বেগম। আজমেরি বেগম রেগে বলল, দেখ রাহিম, আমগো জমির উপর এক বিন্দু পরিমাণের একটা কোফ দিলে তোরে আমি মাটিতে ফুটতে রাখমু। রাহিম বলল, এই বুড়ি, পারলে আয় দেখুম কে কারে মাটিতে পুঁতে রাখে। আর এইটা তোমাগো না, আমাগো জমি। বাড়ির পাশের জমি ইসলাম পরিবারের, কিন্তু শিকদার পরিবার দাবি করে এটা নাকি তাদের জমি। বাড়ির সব কর্মীরা এই সাইডে দাঁড়িয়ে আছে। বাড়ির সব কর্তারা অফিসে, এখনো বাসায় আসেনি। রাশেদা বেগম তা ভেবে দীর্ঘশ্বাস ফেললেন। তহমিনা বলল, আজকে আবার কি হবে কে জানে। এই বেলাল শিকদারের যে মানুষের জমিতে এত লোভ, মন্ডায় চায় বেটার চুল দইরা টাইনা সিরা ফেলি। তখনই মাহিরা লামিয়া বাসায় এসে পৌঁছে চিল্লাচিল্লি শুনে সেখানে গেল। তাদের দুজনকে দেখে তাইব আর তাইবা দৌড়ে চলে গেল তাদের কাছে। লামিয়া জানতে চাইলে সব খুলে বলল। লামিয়া রেগে সেখানে গেল। সাহস কত তার প্রাণপ্রিয় জমির থেকে আবার মাটি নিতে এসেছে ভেবে আরো রেগে গেল লামিয়া। পিছন পিছন তাইব তাইবা আর মাহিরও। লাভা চোখে চশমা টেনে বলল, তোমরা টেনশন করো না। আর দেখো, চলে এসেছে আমাদের বাড়ির বিখ্যাত তিন বিচ্ছুদের সর্দাররা। হামিদা হেসে বলল। এবার তো তাহলে আমরাই জিতবো। রাশেদা বেগম বললেন, চার মাথা যখন এক হয়েছে তাহলে আর কারো কিছু করতে হবে না। বলি সবার সামনে তাকালো। রহিম আজমেরির কথা না শুনে মাটিতে কোদাল দিয়ে কোপ দিতেই লামিয়া কোদাল ধরে ফেলল। লামিয়া কপাল কুঁচকে বলল, চাচা, আপনি খুব ভালো করে জানেন এটা আমাদের জায়গা, তাহলে সবসময় এইখান থেকে মাটি কেটে নেন কেন? রাহিম বলল, আইসে ওগো জায়গা, কান খুইলা শুনো, এইটা আমাগো জায়গা। আব্বা আপনারে কিছু কন্যা কেনে। বেলাল সাহেব লুঙ্গি তুলে বলল। পাশ থেকে মাহির বলল, আপনাদের জমি তার প্রমাণ কি? রাহিম বলল,
দেখছেন আব্বা, দেখছেন? ওরা প্রমাণ চায়। বলেই শার্টের হাতে গুটিয়ে আবার বলল, আব্বা, আপনি খালি আদেশ দেন, এইখানে লাশ ফাইল্লা দিমু। আজমেরি বেগম তেরি বললেন, ওরে আমার গোলাম রে, তুই লাশ পালাবি আর আমরা সাইয়া দেখুন? আয় খালি একবার, এই কোদালের বাড়ি একটাও মাটিতে পড়বো না, আয় তুই। কি তুই আমার পোলারে কোদাল দিয়া মারবার চাস? পেছন থেকে বেলাল সাহেবের স্ত্রী রাহিমা বেগম বললেন, তার স্ত্রী অনেক মোটা শরীরের, ভারী হাঁটতে পারে না, তাই সবাই তাকে আলুর বস্তা বলেই সম্বোধন করে থাকে। আজমেরি বেগম বললেন, ও আল্লাহ, ঝগড়া করবার পারবি না দেখা কি এখন এই আলুর বস্তারে মাঠে নামাবি? এই মুটকি সর সর সর, কইলাম সর, সইরা দাঁড়া, আমগো জমির কষ্ট হইত। রাহিমা বেগম অনেক কষ্টে এগিয়ে এসে বললেন, এই বুড়ি কথা হিসাব কইরা ক, কিন্তু কইলাম। আজমেরি বেগম বললেন, ইউ স্টুপিড, ইউ যত নষ্টের গোড়া, তোর জামাই আর তোর ফোলার কত বড় সাহস আমার জমিতে আইয়াম মাটি তুইল্লা লয়, সাহস কত? রাহিমা বেগম বললেন, ওই তোরা কি মনে করছস তেজ তো গই আছে আমগো নাই? শুন, বেশি কিছু করো না, এমনি ধরুম আর এমনি পায়ের নিচে হালামু। এই যে আমার এই শরীরটা দেখছস, এই শরীরটা দিয়ে এমন এক যাতা দিমু গর্ত কইরা পেটের সব বাহির হইয়া যাইব। আজমেরি বেগম বললেন, আহারে, ওই জাতা দিব আর আমি আঙ্গুল শুষুম? তোর ওই পেট ফুটা কইরা সব তেল বাইর কইরা বাজারে বেচা দিমু। রাহিমা বেগম বললেন, ওরে আল্লাহ গো আল্লাহ, ওই আমার পেটটা ফুটা করব আর আমি ছায়া দেহুম? ওই বুড়ি, ওই আমার মাথা তুইলে আমি যদি তোরে এটা আসার মারি, তুই কই যাইয়া পড়বি হিসাব আছে? লাস্টের কথা হাত ছড়িয়ে বলো। আজমেরি বেগম রেগে বলো, এই মুটকি, হাত নাড়ায় কথা কবি না, হাত একেবারে ভাঙ্গা হালামু। তোর জামাই আর ফোলারে সাবধান কইরা দিস কইলাম, আবার যদি আমগো জমির মাটি নিবার আহে তাহলে ঠ্যাং কাইটটা হাতে ধরাই দিমু। ওই ঠ্যাং নিয়া আর হাঁটবার পারবি না। ওকে, থ্যাংক ইউ। রাহিমা বেগম চেঁচিয়ে উঠল, আহারে, আমার পোলা আর জামাইটার ঠ্যাং কাটবো আর আমি বইয়া থাকুম? গোষ্ঠী সুদ্ধা সবগুলারে মামলা দিমু। ইউ আর কালপিট। কালপ্রিট কথাটা আজমেরি বেগম বোঝে নাই, তাই সে রেগে বলল, তুই কি কইলি? কালকে আমার পিঠে কিলাবি আর আমি বইয়া থাকমু? তোর মুখ ধইরা আমি ভাঙ্গা দিমু। এই জমি থেকে তোরা কেমনে মাটি নেস আজকে আমি দেখা ছাড়মু। ইউ আর আন্ডার এস্টিমেট। রাহিমা বেগম হো হো করে হেসে বলল, মুখ খুবেডি, আই উকিল কিল ইউ। আজমেরি বেগম বলল, আই লাভ হিম। রাহিমা বেগম বলল, আই হেট ইউ, আই হেট ইউ। রাহিমা বেগমের সাথে তাল মিলিয়ে তার ছেলে বলল। আজমেরি বেগম লামিয়া, মাহির, তাইবার দিকে তাকিয়ে বলল, তোরা দাঁড়ায় দাঁড়ায় কি দেখস? তোরা তোর দাদির প্রতিশোধ নিবি না? লামিয়া এগিয়ে এসে বলল, আহা দাদি, তুমি এমন গরিব ছোট লোকদের সাথে মুখ লাগাচ্ছ কেন? ওরা তো ছোট্ট লোক, দেখো না বারবার অন্যের জমি নিজের নামে করে। গরিব তো। তাইব এগিয়ে এসে বলল, সত্যি তো দাদি, ওই গরিব ছোট লোকের সাথে আমাদের কি যায় বলো? রাহিম রেগে বলল, এই এই, তোরা কাগজ ছোট্ট লোক কস? ছোট লোক হইল তোরা। মাহির শান্ত গলায় বলল, আমরা তোদের মতো ছোট লোকি করে অন্যের জিনিস টানাটানি করি নাকি? রাহিম দাঁত চেপে বলল, দেখ, তোরা বেশি কথা বলিস না, কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমার মারে দেহস না, তোগো উপর ঢিল মাইরা ফেললা দিমু। তাইবা হো হো করে হেসে উঠল। ঢিলা মারার আগে তুই উঁচা করতে পারিস কিনা তাই দেখি, পরে দেখুক ঢিলা মারার সময় তোর মা তোর উপর পড়ে গেল আর তুই শহীদ হয়ে গেলি। পাশ থেকে মাহির খিলখিল করে হেসে বলল, ঠিকই বলেছিস,
পরে চারদিকে ব্রেকিং নিউজ হবে, শিকদার বাড়ির ছেলে বেলাল শিকদারের একমাত্র ছেলে রাহিম শিকদার আলুর বস্তা অন্যের ওপর ঢিল মারতে যে সে বস্তার নিচে নিজেই চাপা পড়ে শহীদ হয়ে গেছে। সবাই হেসে উঠল। রাহিম কিছু না পেয়ে কান্নায় ভেঙে পড়ল। আব্বা, আপনি আমারে কম কম খাওয়াইবেন এখন ঠিকা। বলেই ভো ভো করে কান্না করতে করতে দৌড়ে চলে গেল। সবাই পিছন থেকে আবার হেসে উঠল। রাহিমা বেগম হাত ঝুলিয়ে বলল, তোমাদের আমি দেখে নেব। বলেই তার ভারী শরীরটা টেনে আস্তে আস্তে চলে গেল। সাথে বেলাল সাহেবও সরে গেলেন। আজমেরি বেগম খুশিতে নাতি নাতনিদের কাঁধে হাত রেখে বিজয় উল্লাস করতে করতে বাড়ির দিকে চলে গেলেন। নিজের রুমে গিয়ে লামিয়া লম্বা শাওয়ার নিয়ে খেয়ে বিছানায় শুয়ে পড়ল। আজ সে ভীষণ ক্লান্ত। চোখ বুঝতেই সকালে কিছু অতীত ভেসে উঠতেই লামিয়া ফট করে তাকিয়ে উঠে বসল। পাশ থেকে পানি নিয়ে খেয়ে হাতের উল্টো দিক দিয়ে মুখটা মুছে গায়ে লেয়ে দিল বিছানায়। অফিসে বসে একরাশ বিরক্তি নিয়ে বসে আছে লাবিব। দেশে এসেছে এত বছর পর, ভেবেছিল একটু ঘুরবে, বন্ধুদের সাথে আড্ডা দেবে, কিন্তু তার বাবা জোর করে অফিসের সব দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এ নিয়ে লাবিব ভীষণ বিরক্ত। সব কাজ শেষ করে ক্লান্ত শরীরে বাড়ির পথে রওনা দিল। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছিল। হঠাৎ ফোনটা বেজে উঠল। ফোন কানে দিতেই তার ঠোঁটে হাসি ফুটে উঠল। কিছুক্ষণ কথা বলে ফোন রেখে ঘড়ি দেখে তাকালো। বিকেল 4:30 বাজে। মনে হলো একটু ঘুমালে ভালো লাগবে। কিছু না ভেবে সে ঘুমিয়ে গেল। ওদিকে ঘুম থেকে উঠে লামিয়ার কোনো কিছু ভালো লাগছিল না। বিরক্ত মুখে সে এক মগ চা বানিয়ে নিল। হাতে গিটার নিয়ে ছাদে উঠে গেল শেষ বিকেলটা উপভোগ করার জন্য। ছাদে গিয়ে দেখলো তার আগে শারমিন, লামহা, হামিদা, মাহির, তাইবা, ফাহিম আর হাফসা সবাই বসে আছে। লামিয়ার হাতে গিটার দেখে হাফসা অবাক হয়ে বলল, তুমি গিটার বাজাতে পারো? হামিদা গর্ব করে বলল, শুধু গিটার না, আমাদের লামিয়া খুব ভালো গানও গাইতে পারে। হামিদার কথা শুনে সবাই খুশিতে চিৎকার করে উঠল। তাহলে প্লিজ একটা গান শোনাও। লামিয়া হেসে মাথা নাড়ল। ঠিক আছে। মাহির হাত চাপড়ে বলল, তাহলে আজকে ছোট্টখাটো একটা গানের আসর জমক, কি বলো? সবাই একসাথে বলল হ্যাঁ। তাইবা আর লামহা নিচে গিয়ে জুস, চিপস, চানাচুর নিয়ে এলো। সবাই মিলে গোল হয়ে বসলো। শারমিন হাসি মুখে বলল, তাহলে শুরু করা যাক। লামিয়া হেসে গিটারের টুংটাং সুর তুলে গান ধরল। আমায় প্রশ্ন করে নীল ধ্রুবতারা, আর কতকাল আমি রব দিশেহারা। গানের আসর জমে উঠল। সবাই মুগ্ধ হয়ে লামিয়ার গান শুনছিল। ওদিকে লাবিব তখনও ঘুমাচ্ছিল। হঠাৎ এত চেঁচামেচি আর গান শুনে বিরক্ত হয়ে ছাদের দিকে পা বাড়ালো, কিন্তু চেলে কোঠার কাছে এসে তার সব রাগ উধাও হয়ে গেল। বিস্ময়ে দাঁড়িয়ে রইল। অবাক হয়ে লামিয়ার গান শুনছিল। মিনমিন করে বলল, এই মেয়ে আবার গান শিখলো কবে থেকে? তারপর কিছু একটা ভেবে ঠোঁটে মুচকি হাসি এঁকে লামিয়ার গান শুনতে লাগলো আড়াল থেকে। চারপাশে মৃদু বাতাস বইছে। সন্ধ্যার আকাশটা যেন অন্যরকম শান্তিতে ভরে আছে। সবাই চুপচাপ হয়ে বসেছিল। হঠাৎ মাগরিবের আজান পড়তেই একে একে সবাই নিচে নেমে গেল, শুধু লামিয়া বাদে। নামাজ শেষে রাশেদা বেগম সবাইকে ডাক দিলেন পকোড়া খেতে। সবাই নিচে বসে পড়ল। তখন লতিফা বেগম হামিদার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, লামিয়া কোথায়? হামিদা গ্লাস হাতে নিয়ে বলল, ও তো নিচে আসেনি, বলেছে কিছুক্ষণ পরে আসবে। লতিফা বেগম কিছু না বলে আবার খাবার দিতে লাগলেন। এদিকে লাবিব পকোড়ায় হাত না দিয়ে উঠে দাঁড়ালো। লতিফা বেগম অবাক হয়ে বললেন, ওকে লাবিব, তুই খাবি না? লাবিব হালকা হেসে উত্তর দিল, খাবো আন্টি, একটু পরে। আসার আমার একটু কাজ আছে। বলেই চলে গেল। মাহির বাঁকা চোখে লাবিবের দিকে তাকালো, আবার চুপচাপ খাওয়াই মন দিল। চিলে কোঠার সামনে এসে দাঁড়াতেই কপালে ভাঁজ ফেল লাবিব। ছাদের ফ্লোরে শুয়ে আছে লামিয়া, বুকের উপরে হাত রাখা, চোখ দুটো বন্ধ। মৃদু বাতাসে তার চুলগুলো এলোমেলো হয়ে গিয়ে মুখে এসে পড়ছে। লাবিব পা টিপে টিপে এগিয়ে এসে লামিয়ার পাশে বসলো। হালকা হেসে আস্তে করে চুলগুলো সরিয়ে দিতে গিয়েই তার চোখ গেল লামিয়ার গালের দিকে। লাবিব এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল। তারপর আস্তে করে গালে হাত রাখতে লামিয়া নড়ে চড়ে উঠল।
লাবিব দ্রুত হাত সরিয়ে দূরে সরে দাঁড়ালো। চোখ খুলে পাশে তাকাতেই লামিয়া ভ্রু কুচকে বলল। আপনি এখানে কি করছেন? লাবিব কপালে ভাঁজ ফেলে বলল। সেটা তো আমার প্রশ্ন। তুই এখন এইখানে কি করছিস? লামিয়া উঠে বসলো, এলোমেলো চুলগুলো খোপা করে নিল। তারপর সামনে তাকে শান্ত স্বরে বলল। আপনাকে কৈফিয়ত দিতে বাধ্য নই। বলে উঠে দাঁড়িয়ে চলে যেতে লাগলো। লাবিব হঠাৎ রেগে গিয়ে লামিয়ার খোপা করা চুলগুলো শক্ত করে আঁকড়ে ধরলো, নিজের সামনে টেনে নিয়ে গিয়ে বলল। সবসময় তেরামি করিস কেন? আর এমন তেরা তো তুই ছিলি না আগে। চুল টানাটানিতে ব্যথা পেলেও লামিয়া শান্ত চোখে তাকিয়ে রইল লাবিবের দিকে। লাবিব লামিয়ার চোখে চোখ রেখে বলল। তেরামি আমার সাথে করবি না। মেয়েদের আমি অনেক সম্মান করি, তাদের গায়ে হাত তোলা আমার পছন্দ নয়। বলেই খোপা ছেড়ে দিতেই এলোমেলো চুলগুলো লামিয়ার মুখে এসে পড়ল। তারপর ভয় দেখানোর ভঙ্গিতে বলল। এই চুল খোলা রেখে এতক্ষণ ছাদে বসেছিলি? তোর ভয় হয় না? যদি জিন ভূত এসে তোকে নিয়ে যেত? জানের ভয় নাই? মরার কি এত শখ? লামিয়া বাঁকা হেসে চুলগুলো আবার খোপা করে গিটার হাতে নিল। শান্ত চোখে লাবিবের চোখে তাকিয়ে বলল। আমি ভোরের ঝরা পাতা, আমার মরার কিসের ভয়? বলেই ছাদের সিঁড়ি ধরে নেমে গেল। লাবিব লামিয়ার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল নিঃশব্দে। অতটা চেঞ্জ কিভাবে হতে পারে একটা মানুষ তা ভেবে পায় না লাবিব। নিজের রুমে ঢুকে দরজাটা বন্ধ করলো লামিয়া। কিছুক্ষণ থ হয়ে বসে রইল। ছাদে বসে শুয়ে থাকার কারণে শরীরটা চুলকাচ্ছিল, তাই জামা নিয়ে ওয়াশরুমে ঢুকে গোসল করতে চলে গেল। চায়ের কাপ হাতে নিয়ে ধীর পায়ে রাশেদের রুমের সামনে এসে দাঁড়ালো শারমিন। দরজায় হালকা টোকা দিতে ভেতর থেকে রাশেদ বলল। মা এসেছো, ভিতরে আসো। শারমিন কোনো কথা না বলে আস্তে পা ফেলে রুমে ঢুকলো। ভেতরে ঢুকতেই তার চোখ হা করে থেমে গেল। একটু আগেই অফিস থেকে ফিরে মাথা ধরেছে বলে আনোয়ারা বেগমকে চা দিতে বলেছিল রাশেদ। তারপর রুমে এসে গোসল করে ফ্রেশ হলো। এইমাত্র বের হয়েছে, ভেজা চুল মুছছে, পরনে শুধু শর্ট প্যান্ট। রাশেদ ভেবেছিল তার মা চা নিয়ে আসবে, তাই পেছনে না তাকিয়ে বলল। মা, এতক্ষণ লাগে চা দিতে? বলে ঘুরে দাঁড়াতেই তার চোখ পড়ল শারমিনের দিকে। হা করে তাকিয়ে আছে মেয়েটি। মুহূর্তে ভ্রুকুচকে দ্রুত আলমারি খুলে একটা টি শার্ট বের করে পরে নিল। রাশেদ মুখটা গম্ভীর করে বলল। আপনি আমার রুমে কেন? শারমিন চোখ নামিয়ে আস্তে করে বলল। আপনার নাকি মাথা ব্যথা, তাই বড় মা আমাকে দিয়ে চা পাঠিয়েছে। রাশেদ দৃঢ় স্বরে বলল। আমি তো মাকে বলেছিলাম, আপনি কেন এসেছেন? শারমিন শান্ত গলায় উত্তর দিল। বড় মা একটু ব্যস্ত ছিলেন, তাই আমাকে দিয়ে পাঠালেন। রাশেদ বিরক্ত হয়ে বলল। নিয়ে যান এই চা, আমি খাবো না। শারমিন বলল। কেন? আপনার তো মাথা ব্যথা, খেয়ে নিন না। রাশেদ গম্ভীর কণ্ঠে বলল। আমি খাবো না, নিয়ে যান। শারমিন কষ্টের স্বরে বলল। আমি নিয়ে এসেছি দেখে খাবেন না। রাশেদ ঠান্ডা দৃষ্টিতে তাকিয়ে বলল। আপনি যেমন ভাবেন। শারমিন এবার জেদি ভঙ্গিতে সামনে গিয়ে কাপটা রাশেদের হাতে ধরিয়ে দিয়ে বলল। আপনাকে এই চাই খেতে হবে। রাশেদ বিরক্তিতে হাত ছাড়া দিতে কাপটা কাত হয়ে গরম চা ঢেলে পড়ল শারমিনের হাতে। ব্যথায় চোখ মুখ বুঝে কেঁদে উঠল শারমিন। সাদা হাত লাল হয়ে গেছে। রাশেদ মুহূর্তেই হতভাগ। তাড়াতাড়ি পানি নিয়ে শারমিনের হাত ধরতে গেল, কিন্তু শারমিন হাত সরিয়ে নিল। রাশেদ দাঁতে দাঁত চেপে বলল। থাপ্পড়ে গাল লাল বানিয়ে ফেলবো, হাত দিন বলছি। পানি না দিলে ফসকা পড়ে যাবে। কিন্তু শারমিন কিছু না বলে চোখ মুছে আস্তে উঠে দাঁড়ালো। হাতের যন্ত্রণা চেপে ঠোঁট কামড়ে নিচে থেকে ভাঙা কাপের টুকরো কাপা হাতে তুলতে লাগলো। রাশেদ দেখে ভীষণ রেগে গেল, ধমক দিয়ে বলল। আপনাকে এসব তুলতে বলেছি আমি, রাখুন, হাতে লাগে যাবে। বলতে না বলতেই হাতে কাচের টুকরো বিঁধল, রক্ত ঝরে পড়তে শুরু করলো। এবার রাশেদের রাগ চরমে উঠল। সে শারমিনের হাত জোরে টেনে দাঁড় করিয়ে বলল। এত জেদ কেন? থাপড়ে এই জেদ বের করে দেব, বেয়াদব মেয়ে। শারমিন তৎক্ষণাৎ ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল রাশেদকে। চোখ ভিজে গেলেও তেজি স্বরে বলল। হ্যাঁ,
ঠিক বলেছেন, আমি বেয়াদব। আপনার জন্য জানতে চাইনি, জোর করে পাঠানো হয়েছে বলে এসেছিলাম। ভুল হয়েছে আমার, ক্ষমা করবেন। আমাকে আপনি যে এতটা ঘৃণা করেন আমি জানতাম না, সত্যিই জানতাম না। আর কখনো এমন বেয়াদবি করব না, কোনো দিনই না। বলি দরজা ঠেলে দ্রুত চলে গেল। রাশেদ চুপচাপ দাঁড়িয়ে রইল। নিজের উপর রাগ লাগছে ভীষণ। যদি কাপটা সরাসরি হাতে নিত তাহলে স্বামীনের হাতে গরম চা পড়তো না, কাচের টুকরো হাত কেটে দিত না। রাগে গটগট করতে করতে রুম থেকে বেরিয়ে গেল সে। হাতে বই নিয়ে চোখে সাদা চশমা এঁটে দোতলায় লম্বা বারান্দায় অন্ধকারে চুপচাপ হয়ে বসে আছে লামহা। ফোনে কথা বলতে বলতে বারান্দায় পা রাখলো আবির। কথা শেষ করে পাশে তাকাতেই চমকে উঠল, বুকের ভেতর থুতু মেরে বলল, এইভাবে ভূতের মতো বসে আছিস কেন তুই? লামহার কোনো উত্তর নেই। সে আকাশের দিকে চেয়ে চুপচাপ বসে আছে। আবির ভ্রুকুচকে কাছে গিয়ে বলল, লামহা। তবুও কোনো উত্তর নেই। আবির বিরক্ত হয়ে মাথায় হালকা টোকা দিল। লামহা ধীরে ঘাড় কাত করে শান্ত চোখে তাকালো আবিরের দিকে। সে চোখে এমন কোনো এক নিস্তব্ধতা যে আবির হঠাৎ ভয় পেয়ে পিছিয়ে গেল। মনে হলো মেয়েটা যেন ভূতের মতো আচরণ করছে। এমন সময় পিছন থেকে তাইব চিৎকার করে উঠল, লামহা, এক তীরু। তাইবের হঠাৎ চিৎকারে আবির ভয়ে লাফিয়ে উঠল। সেটা দেখে তাইব ভরকে গিয়ে বলল, ভাইয়া এভাবে ভয় পাচ্ছেন কেন, কি হয়েছে? আবিরের ভয় পাওয়া মুখ দেখে লামহা ফিক করে হেসে উঠল। তারপর তাইবের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তাইবকে খুঁজান, আমি আসছি। তাইব একবার আবিরের ভয় পাওয়া মুখের দিকে তাকালো, তারপর নিচে নেমে গেল। আবিরের ভয় পেয়ে যাওয়া দেখে লামহা মুচকি হেসে বলল, ভয় কি খুব বেশি পেয়েছেন? আবির বেচারা ভয়ে মুখ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। লামহা ধীরে ধীরে এগিয়ে এসে আবিরের দিকে তাকিয়ে বলল, আপনি দেখি ভীষণ ভীত, ভয় পাবেন না, আমরা লুকোচুরি খেলছিলাম। এ কথা বলে হাসতে হাসতে চলে গেল লামহা। আবির নিঃশ্বাস ফেলে তার চলে যাওয়ার দিকে চেয়ে রইল। মনে মনে ভাবল, আরেকটু হলে তো হার্ট অ্যাটাক হয়ে যেত। বলে ঠোঁট উল্টালো আবির। প্রায় 1 ঘন্টা ধরে গোসল শেষে বেরিয়ে এলো লামিয়া। চোখ দুটো লাল টুকটুকে হয়ে আছে। নিচ থেকে খাবারের জন্য ডাক আসছে। চড়িয়ে গামছা পেঁচিয়ে নিচে নেমে টেবিলে বসলো। হঠাৎ তার মনটা কেমন করছে, ভালো লাগছে না কিছু। এত অস্থির অস্থির লাগছে কেন বুঝতে না পেরে চুলনা মুছে চলে গেল খাবার খেতে। খাবার টেবিলে সবাই উপস্থিত, শুধু শারমিন নেই। তাই সাবরিনা বেগম সাফনকে জিজ্ঞেস করলেন, তোমার বোন কোথায়? ফারিয়া খেতে খেতে উত্তর দিল, তখন ডাকতে গিয়েছিলাম, আপু বলেছে ওর পেট ভরা, খাবে না। সাবরিনা আর কিছু বললেন না। কিন্তু রাশেদের গলা দিয়ে খাবার নামছে না। মাথাটা নিচু করে প্লেটে আঁকিবুকি করতে দেখে রাশেদা বেগম বললেন, রাশেদ নিচু গলায় বলল, খাচ্ছি তো মা। বলি ভাত মুখে নিল। লাবিব নিশ্চুপে খাচ্ছে। লামি একবার তার দিকে তাকালো, তারপর আবার নিজের খাওয়ায় মন দিল। খাওয়া শেষে সবাই যে যার রুমে চলে গেল। রাশেদ রুমে গিয়ে ছটফট করতে লাগলো। রাত 12টা, সবাই ঘুমিয়ে গেছে। রাশেদ আস্তে আস্তে নিচে নেমে ফ্রিজ থেকে খাবার আর পানি নিয়ে আবার উপরে উঠলো। স্বামীনের দরজার সামনে এসে দাঁড়ালো। দরজা টোকা দেওয়ার আগে তার কাঁধে কেউ হালতো করে হাত রাখলো। পিছনে ফিরে দেখে সাফন দাঁড়িয়ে আছে। রাশেদ স্বস্তির নিঃশ্বাস ফেল। সাফন হেসে বলল, রাগের আড়ালে যে ভালোবাসা, সেটা কবে দেখবি আমার বোনকে? রাশেদ চুপচাপ তাকিয়ে রইল। সাফন বলল, আচ্ছা, ভুল হয়েছে, তোদের বিষয়ে কথা বলে আর বলবো না। বলে হেসে চলে গেল। রাশেদ খাবার হাতে নিয়ে আস্তে করে শারমিনের রুমে প্রবেশ করলো। দরজা ভেতর থেকে লাগিয়ে দিল। খোলা আকাশের নিচে দোতলায় বসে আছে লামিয়া। চুল থেকে টপ টপ করে পানি পড়ছে। তাকিয়ে আছে ওই দূর আকাশের চাঁদের দিকে। ফোনে কথা বলতে বলতেই সবই ছাদ প্রবেশ করেছে লাবিব। অসময়ে লামিয়াকে ছাদে দেখে বেশ কপাল কুঁচকে তাকালো। ধীর পায়ে এগিয়ে গিয়ে লামিয়ার সামনে দাঁড়াতেই লামিয়া চোখ তুলে লাবিবের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, কি চাই? লামিয়ার কথাই লাবিব বলল, এত রাতে এখানে কি করছিস? বসে আছি, দেখতে পাচ্ছেন না? তা তো দেখতেই পাচ্ছি, তবে এত রাতে ছাদে কি করছিস, তাও একা?
চাঁদের যেমন কেউ নেই, সে একা। আমিও মূলত চাঁদের মতোই একা লাবিব ভাই। লামিয়ার কথা শুনে লাবিব চুপচাপ তাকালো লামিয়ার দিকে। লামিয়াকে কিছু বলার সাহস তার নেই, তাই সে বাকরুদ্ধ হয়ে বসে রইল। ছোটবেলার ঝগড়াটে লামিয়া বড় হয়ে গিয়েছে, এখন আর লামিয়া ছোট্টটি নেই। লামিয়ার কপালে এলোমেলো চুলগুলো লাবিব সরিয়ে দেওয়ার জন্য হাত বাড়াতেই লামিয়া সরে দাঁড়িয়ে লাবিবের দিকে তাকিয়ে আস্তে করে ছাদ থেকে নেমে গেল। লামিয়ার যাওয়ার দিকে তাকিয়ে লাবিব হালকা হেসে উঠল। মাথা নিচু করে চোখের পানি ফেলছে শারমিন। তার সামনে দাঁড়িয়ে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে রাশেদ। রুমের মধ্যে পিনপিনে নীরবতা, কারো মুখে কোনো কথা নেই। ফ্ল্যাশব্যাক। হাতের ব্যথা নিয়ে শুয়েছিল শারমিন। হঠাৎ রাশেদ খাবার নিয়ে রুমে প্রবেশ করে দরজা লক করে দিল। খাবারের প্লেটটা টেবিলে জোরে শব্দ করে রাখতে ঘুম ভেঙে যায় শারমিনের। চোখ মেলে দেখে রাশেদ চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। শারমিন তাড়াতাড়ি উঠে বসে চোখ মুছে আবার তাকালো। না, স্বপ্ন দেখছে না। রাশেদের চাহনিতে কোনো নড়াচড়া নেই, সে এক দৃষ্টিতে তাকিয়েই আছে। শারমিন আস্তে করে বলল, আপনি এত রাতে আমার ঘরে কি করছেন? রাশেদ চোখ সরিয়ে বলল, ফ্রেশ হয়ে আসুন, তারপর এই খাবার খেয়ে ওষুধ খাবেন। শারমিন ভ্রু কুঁচকে বলল, খাবো না, নিয়ে যান খাবার। আমি যা বলেছি সেটাই করবেন, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে নিন। ঠিক তখনই রাশেদের ফোনে কল এলো। শারমিন ভ্রু কুচকালো, এত রাতে কে কল করে? রাশেদ পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করতে ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে এলো। রাশেদ শারমিনের দিকে তাকিয়ে বলল, মিহি, একটু হোল্ড কর। তারপর শারমিনকে বলল, আমি যেন ফিরে এসে দেখি খাবার শেষ করেছেন। বলে দ্রুত বেরিয়ে গেল। শারমিন কিছু বলল না, তবে এতটুকু বোঝার বাকি রইল না যে রাশিদ কোনো মেয়ের সাথে কথা বলছে। বুকটা ভারী হয়ে এলো, চোখে পানি জমল। কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ল। খাবার সেভাবেই পড়ে রইল। কিছুক্ষণ পর রাশেদ ফিরে এসে দেখল খাবার সেভাবেই পড়ে আছে। শারমিন শুয়ে আছে। রেগে বিছানা থেকে টেনে শারমিনকে উঠালো। শারমিন হাতটা ছাড়া দিয়ে সরিয়ে দিল। অবাক হয়ে তাকালো রাশেদ। ফর্সা মুখ কান্নার কারণে লাল টকটকে, নাদুস নুদুস গালগুলো টমেটোর মতো হয়ে গেল। দেখে রাশেদের হাসি পেল, তবু হাসল না। গম্ভীর মুখে বলল, খাবার শেষ করতে বলেছিলাম, করেনি কেন? এক কথা দ্বিতীয়বার রিপিট করতে আমার ভালো লাগে না। শারমিন চুপচাপ বসে রইল। রাশেদ হাত টেনে ধরে টেবিলে থেকে নামালো। শারমিন ধাক্কা দিয়ে সরিয়ে দিল। রাশেদ রেগে উঠল। কি সমস্যা? ভালোভাবে বলছি, ভালো লাগছে না আপনার? রাগে অভিমানে শারমিন হঠাৎ বুকের উপর ধাক্কা দিয়ে বলল, সমস্যা তো আপনি। ভ্রুকুচকে রাশেদ বলল, আমি কি সমস্যা করেছি? চোখ মুছে শান্তস্বরে শারমিন বলল, কয়টা বাজে এখন? রাত প্রায় 1টা। কেন? রাগে শারমিন কলার টেপে ধরল। তাহলে কি ওই মেয়ে এত রাতে আপনাকে কল করে কেন? এত রাতে আপনাকে কেন দরকার তার? রাশেদ শারমিনের হাত সরিয়ে শান্তভাবে বলল, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আর আমার ব্যক্তিগত ব্যাপারে বাইরের কেউ নাক গলাক সেটা আমি পছন্দ করি না। শারমিন অবাক হয়ে বলল, আমি বাইরের কেউ? কোনো সন্দেহ আছে? শুষ্ক কণ্ঠে উত্তর দিল রাশেদ। অভিমানী চোখে চোখ রেখে শারমিন বলল, সে কি বিশেষ কেউ যার জন্য আমি বাহিরের মানুষ হয়ে গেছি? হবে হয়তো। শারমিনের বুক ফেটে কান্না বেরিয়ে এলো। কলার চেপে ধরে ভাঙা গলায় বলল, আপনি খারাপ মানুষ, আমার বিশ্বাস ভেঙেছেন, অনেক খারাপ। আমার সাথে ভালোবাসার অভিনয় করেছেন, আমাকে ভালোবাসা শিখিয়ে অন্য কার হাত ধরেছেন। আমি আপনাকে কোনোদিন ক্ষমা করব না। রাশেদের ভেতরে রাগ জমলেও কন্ট্রোল করলো। ঠান্ডা গলায় বলল, কি করবেন না করবেন পরে দেখা যাবে। বলি শারমিনকে টেনে বিছানায় বসিয়ে খাবারের প্লেট সামনে দিয়ে বলল, খেয়ে নিন, তারপর ওষুধ খাবেন, আর হাতে মলম লাগাতে হবে। শারমিন রেগে প্লেটটা ছুঁড়ে ফেলে দিল।
দরদ দেখাতে এসেছেন আমাকে? আপনার দরদ অন্য কোথাও দেখান, আমার দরকার নেই। নাটক আপনি খুব ভালো পারেন, তাই ওই মেয়ের জন্য রেখে দিন। চলে যান এখান থেকে, না হলে আমি। কথা শেষ হওয়ার আগেই ঠাস করে একটা চর বসালো তার গাড়ি। অবাক হয়ে তাকিয়ে থাকতেই রাশেদ রাগে তার গলা চেপে ধরলো। চলে না গেলে কি করবি? চিৎকার করবি? কর দেখি, তোর গলা দিয়ে আওয়াজ বের হয় কি না। অনেকক্ষণ ধরে আজে বাজে কথা শুনছি, এখন চিৎকার কর। শারমিন ছটফট করতে লাগলো। রাশেদ আরো জোরে চেপে ধরলো, তারপর হঠাৎ থেমে গেল।